দিয়ে দাও। বিসমিল্লাহ। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সাথে টেস্ট পেপার সলভ ব্যাচে বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। তোমরা হয়তো তোমাদের একটু আগেই তোমাদের ইংরেজি ক্লাস ছিল, যে ক্লাসটা শেষ করলে, এবং সেই ক্লাসটা শেষ করার পর অনেকে একটু কমেন্ট করতেছিলা যে ভাইয়া 5-10 মিনিট পরে একটু ক্লাসটা চালু করে দেন। তো আমরা চলে আসছি, তোমাদের রেস্ট নেওয়া শেষ, আমরা এখন আমাদের পড়ায় চলে যাব বাংলা প্রথম পত্রে। ওকে, সবাই খুব দ্রুত ক্লাসে আসো, ঝটপট ক্লাসে চলে আসো, একসাথে ফ্রেন্ডকে ডেকে ফেলো। আজিজ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো সবাই? আমরা পরিচয় ভাইয়া কি বলবো, জাস্ট জেনে রাখো আমি তোমাদের স্বর্ণ ভাইয়া বাংলা প্রথম পত্র পড়াবো, এবং তারপরে কি আমি তোমাদের স্বর্ণ ভাইয়া তোমাদেরকে কি পড়াবো, তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়াবো। ব্যাস এটুকুই আমাদের জন্য জানার এনাফ। এবং আর কি, আমি তোমাদের পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, এইটুকুই। এবং বাকি যে পরিচয় এগুলো আমরা আমাদের লাস্ট ক্লাসে করব। কেন, প্রথম ক্লাস হচ্ছে আমাদের পড়াশোনা দিয়ে শুরু করার। অপরিচিতা এবং বিলাসী তোমাদের খুবই খুবই একদম মেজর একটা টপিক। তুমি যদি যে কোনো টেস্ট পেপার ঘাটতে যাও, খুব রেয়ারলি এমন কোনো কলেজ পাবা যারা অপরিচিতা বা বিলাসীকে টাচ করেনি। অপরদিকে সাহিত্যে খেলা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। প্রত্যাবর্তনের লজ্জা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও আসতে পারে। পদ্মা থেকে প্রশ্ন দিতে চাইলে দিতে পারে, না আসলেও আসতে পারে। কিন্তু বললাম তো, তোমাদের যে কোর টপিক অপরিচিতা, বিলাসী এবং তোমাদের যে মাসি পিসি, এই যে কোর টপিকগুলো আছে, এই কোর টপিকগুলোই আমরা আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কেন? কারণ আমরা এগুলো পড়ছি, পড়ার পরে তোমাদেরকে একটা একদম শর্ট এইটুকু পড়লেই এমসিকিউ এবং ক নাম্বারের জন্য তোমাকে অপরিচিতা আর বিলাসীর এমন কিছু পড়তে হবে না, সেই সাজেশনটাও আজকে দিব। এবং আজকে আমরা সব মিলাই একদম টপ যতগুলো এমসিকিউ আছে অপরিচিতা আর বিলাসীর, সেটা আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ঝটপট। বাংলা কঠিন লাগে সৃজনশীল, অবশ্যই বাংলা সৃজনশীলের জন্য আমরা কি করব, বাংলা সৃজনশীলের জন্য আমরা অনেক 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 বেশি প্র্যাকটিস করব। আমরা অনেক বেশি প্র্যাকটিস করব সৃজনশীল। বাট আগে আমাদের প্রথম দিককার ক্লাসে আমাদের কাজ কি, সৃজনশীল তোমার লেখার কাজ, আমার শুধু দেখায় দেওয়ার কাজ। হ্যাঁ, সৃজনশীলের একটা সাজেশন তোমাকে বানাই দিব, এই প্যাটার্নগুলো ফলো করবা, সবই ঠিক আছে। বাট প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এই জায়গায় যে ভাইয়া আগে এমসিকিউ এর 30টা ওয়ার্ড আর ক খয়ে অ্যাটলিস্ট 14টা, কত 3×7=21টা মার্ক আমাদেরকে এনশিওর করতে হবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ এমসিকিউ দিয়ে স্টার্ট করব। তো চলো আমরা একদম আজকে 30 মার্কের পরীক্ষা হবে, একদম টেস্ট পেপার ধরে ধরে বোর্ড থেকে অপরিচিতা এবং বিলাসীতে বিগত বছরের যতগুলো কোশ্চেন আসছে সেগুলো থেকে বাছা বাছা কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। ক্লাস শেষে বলবা ভাইয়া 30-এর মধ্যে তুমি কত পাইছো। ওকে, ঠিক আছে। তো 1 নাম্বার দিয়ে শুরু। বিলাসীর আত্মহত্যার পিছনে কার সব থেকে প্রখর ভূমিকা ছিল? ভাইয়া সাউন্ড কম আসতেছে, আচ্ছা আমি দেখি একটু। এমসিকিউ ইমপ্রুভের জন্য এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর যদি বেসিক পড়ে না থাকো তাহলে বেসিক ক্লাস করতে হবে। হ্যালো, না ঠিক আছে তো, সাউন্ড প্রচুর ঠিক আছে। ওকে, 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু। বিলাসী আত্মহত্যার পিছনে কার সব থেকে বেশি প্রখর ভূমিকা ছিল? এই ধরনের প্রশ্নের সাথে পরিচিত হয়ে নাও। আমি তোমাদেরকে আজকে যেহেতু প্রথম ক্লাস, ফার্স্ট যেটা তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো
সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে জেনে রাখো কোন ধরনের কোশ্চেনের প্যাটার্ন কিরকম। তোমাদের এমসিকিউ হয় জ্ঞানমূলক, তোমাদের এমসিকিউ হয় অনুধাবনমূলক, আর তোমাদের এমসিকিউ হয় উচ্চতর দক্ষতা। এই 3 প্যাটার্নের কোশ্চেন হয়। জ্ঞানমূলক কোনগুলো ভাইয়া? জ্ঞানমূলক হচ্ছে তোমাদের বই থেকে হুবহু তুলে দিয়ে বললো, ধরো ন্যাড়া, যেহেতু বিলাসী গল্পই আসছে, ন্যাড়া কোথায় গিয়েছিল? সন্ন্যাসগিরিতে, কামাখ্যায়। ডিরেক্ট কোশ্চেন গল্প থেকে, এগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। তারপরে আসি কি অনুধাবনমূলক কোশ্চেন, যেমন কি বিলাসীর আত্মহত্যার পিছনে কার সব থেকে প্রখর ভূমিকা ছিল? বিলাসীর আত্মহত্যার পিছনে কার সবচেয়ে প্রখর ভূমিকা ছিল? এটাতে তুমি পড়ে অনুধাবন করবা যে তোমার স্ট্রাকচার, এই যে আমাদের একটা অনুধাবনমূলক কোশ্চেন, বুঝবা, বুঝে অ্যান্সার যেন করতে পারো যে বিলাসীর আত্মহত্যা যে করছে, কয়েকদিন মারা যাওয়ার পরে কেন করছে, ঠিক কি কারণ ছিল তার মারা যাওয়ার পিছনে? শুধুই কি ভালোবাসা ছিল নাকি আরো কিছু ছিল? তো আমরা জানি আমাদের কি অন্নপা বাপরে মৃত্যুঞ্জয় মারার পর সমাজে বিলাসীর এমন একটা পরিচয় মানুষ ক্রিয়েট করে দিছিল, কি সেটা? যে ও ওর স্বামীকে খায় ফেলছে। কিছু তৎকালীন সময়ে এটা খুবই চলতো। কোনো পুরুষ যদি মারা যেত, অর্থাৎ মহিলা যদি বিধবা হতো, তাকে তো ডিরেক্ট পুড়ায় ফেলতোই। তার বাইরেও যদি পুরানো না হতো তাহলে মনে করো এলাকায় তাকে একঘরে করে ফেলা হতো। আরও যদি স্বামী অপঘাতে মারা যায় তাহলে সব দোষ বউটার উপর দিয়ে দেওয়া হইতো। ঠিক একইভাবে গল্পেও এটা ন্যাড়া সরাসরি বলে নাই, কিন্তু সে বলছে যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর অন্য পাপ, বাপ রে, পাপকেও ছাড়ে না। অর্থাৎ সমাজে এমন একটা অবস্থা ক্রিয়েট হয়ে গেছিল যে আমাদের এই যে বিলাসী আছে, সে আসলে একে তো নিজের ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট, আর এই নিষ্ঠুর সমাজের বাস্তবতার কারণেই বিলাসীকে আত্মহত্যা করতে হয়। এবং আমাদের সমাজের এই নিষ্ঠুরতা, সমাজের মানুষের এই স্বার্থপরতা নিয়েই কিন্তু বিলাসী গল্পটা, সমাজের সাম্প্রদায়িকতা নিয়েই আমাদের বিলাসী গল্পটা। তাহলে এই রকম একটা গল্প যখন পড়বা, গল্পের আশেপাশে গল্পটা কি নিয়ে, কাকে নিয়ে, কোন ক্যারেক্টারের কোন দিকটা তুলে ধরতেছে, এই সবগুলো বুঝে অ্যান্সার করাটাই হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। খুব সহজ ভাষায় বললাম, আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আর একটু ফাস্ট কথা বললে মনে হয় ভালো হইতো। আমার গলায় যেরকম ভাইয়া, আমি কি করব বলো দেখি? আর একটু ফাস্ট পড়াইলে, আর একটু ফাস্টে জোরে বলার আমি কোনো প্রয়োজন দেখতেছি না। তোমরা আমার কাছে বুঝতে পারতেছো কিনা সেটাই অনেক। ওকে, আর বাংলা একটু ধীরে সুস্থেই বুঝতে হয়। এখন এই এমসিকিউটা তো ডিরেক্ট তোমার পরীক্ষায় আসবে না। তোমার পরীক্ষায় কি আসবে? এই যে তোমাকে একটা জ্ঞান দিলাম বিলাসী গল্পটা নিয়ে, এই জ্ঞান বুঝলা তুমি, এই বোঝা থেকেই তুমি নেক্সট আরেকটা অনুধাবনমূলক কোশ্চেন অ্যান্সার করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে একের উত্তর কি হবে? নিষ্ঠুর সমাজের প্রখর ভূমিকা ছিল বিলাসীর আত্মহত্যার পিছনে। কেন? সমাজের সাম্প্রদায়িকতা, এটসেট্রা এটসেট্রা। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোশ্চেনে চলে গেলাম আমরা। অপরিচিতা গল্পে কল্যাণীর মধ্যে কি দেখা যায়? এটা কি কোশ্চেন? অপরিচিতা গল্পে কল্যাণীর মধ্যে কি দেখা যায়? এটাকে অনুধাবনও বলতে পারো, আবার যেহেতু একটু বহুপদী দিছে, এটাকে একটু উচ্চতর দক্ষতা, আরো ভালোভাবে বুঝে অ্যান্সার করা বোঝায়। বাট এটা খুবই সহজ। কল্যাণীর মধ্যে কি দেখা যায়? কল্যাণীকে আমরা যেই গুণ হিসেবে চিনি সেই গুণগুলো এখানে দেখি। সহজ গতি, ঠিক আছে, নির্মল দীপ্তি, এটা ওর মধ্যে আছে। শুচিশুভ্র সৌন্দর্য, অর্থাৎ ফ্রেশ। শুচিশুভ্র মানে কি? শুভ্র মানে সাদা, শুচি মানে পরিষ্কার, সুন্দর। তাহলে শুচিশুভ্র সৌন্দর্য মানে তাজা, ফ্রেশ সৌন্দর্য। সবই তো আছে কার? সবই আছে আমাদের কার মধ্যে? কল্যাণীর মধ্যে। তাহলে উত্তর হবে ঘ। এই ধরনের কোশ্চেনে বহুপদীতে টাইম নষ্ট করবা না, জাস্ট দেখবা প্রশ্নের মধ্যে আর এই 3টা অপশনের মধ্যে মিল আছে কিনা, থাকলেই দাগায় ফেলবা। তাহলে 2 এর উত্তর হবে ঘ, 1 2 3।
ক্লিয়ার? 3 নাম্বার এমসিকিউ এ চলে যাই। এটার জন্য আমাদেরকে 4 আর 5, 3 নাম্বার বাদ চলে গেছে। 4 আর 5 নাম্বার এমসিকিউ এর জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। রাহেলা ঢাকা শহরে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে। শহরে এসে ফ্যাক্টরির কাজ করার বিষয় গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের মানুষগুলো রাহেলার নামে বিচার বসায় এবং তাকে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত নেয়। রাহেলা প্রতিবাদী কণ্ঠে বলে, অসুস্থ মাকে রেখে আমি কিছুতেও কোথাও যাব না। উদ্দীপকের বিলাসী গল্পের যে দিকটির সাদৃশ্য রয়েছে বলো। ওকে, 4 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই, আমি কোনো কথা বলবো না, তোমরাই অ্যান্সার করো। 4 নাম্বার প্রশ্ন, বাংলা 20টা ক্লাস পাবা। ভাইয়া চিন্তা করিও না, বাংলা 20টা ক্লাস পাবা। কয়টা ক্লাস? 20টা ক্লাস। তো প্রথম ক্লাস একটু ধীরে সুস্থেই বুঝো, এবার জোরে বুঝাইলে তুমি হয়তো বা খুব ভালো মতো বুঝতে পারো। বাট বাংলার একদম বেসিক যে ছোটোখাটো এই টাইপের কথাবার্তাগুলো, একটু কঠিন কঠিন শব্দ অনেকের কাছে কঠিন লাগে। আমি আমার দিক থেকে চেষ্টা করব সব কিছু কভার করে যাওয়ার। আর যদি তারপরেও বেসিকে প্রবলেম হয়, আমি তোমাদের ভাইয়াদের সাথে কথা বলছি, আমাদের একদম কোর বেসিক ক্লাস যেখানে 0.5x স্পিডে আমি পড়াইছি, অর্থাৎ প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে পড়া ওই আর্কাইভ ক্লাসগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। ওই আর্কাইভ ক্লাসগুলো তোমাদের ওয়েবসাইটে দেওয়ার ব্যবস্থা করছি। যারা ওই ক্লাসগুলোতে যদি তোমার প্রবলেম থাকে ওগুলো করে তারপর টেস্ট পেপার সলভ ক্লাসে আসবে। ওকে, তো 4-এর উত্তর ঘ। বিলাসী গল্প আর কার? রাহেলা, এই দুইজনের মধ্যে কি মিল আছে? নারীর প্রতি নির্যাতন। হ্যাঁ, কেন? বিলাসী গল্পে আমাদের বিলাসীকে পিটাইছিল কারা? মৃত্যুঞ্জয়ের খুড়া, তারা পিটাইছে না, অর্থাৎ নারীর প্রতি নির্যাতন। কুসংস্কার সম্পন্ন সমাজ, ইয়েস, এটাও আছে। গ্রামীণ বিচার ব্যবস্থা, এটাও তখন গ্রামে মানুষ যা বলতো সেটাই বিচার হইতো। তাহলে ঘ 4টাই হবে। ঠিক আছে, তাহলে 4-এর উত্তর কি? ঘ। গুড জব। যারা ক দিছো তাদেরটা হয়নি। বিচার ব্যবস্থা কেন? ওই যে মৃত্যুঞ্জয়ের খুড়া একটা সালিশ বসায়, গ্রামের এলাকার মানুষই তখন বিচার ছিল, গ্রামে নিজেদের বিচার বলে কিছু ছিল না, তাহলে সেটা গ্রামীণ বিচার ব্যবস্থাকেও কভার করবে। উত্তর কি হবে? ঘ 4টায়। ক্লিয়ার? 5 নাম্বার কোশ্চেন, উদ্দীপকের বিষয় বিবেচনায় রাহেলা ও বিলাসী উভয়ে কেমন প্রকৃতির নারী ছিল? এটা খুবই সহজ, প্রতিবাদী। আত্মকেন্দ্রিক তো না, কুসংস্কার পন্থীও না, প্রতিবাদহীন না, তারা প্রতিবাদ করছিল। যেমন মৃত্যুঞ্জয়ের পক্ষে বিলাসী দাঁড়িয়েছিল বলেই বিলাসীকে সবাই মারতে আসছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সহজ কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন, রবীন্দ্রনাথের কাব্য নাট্য কোনটি? এবং এই জায়গাটাই তোমাদের একটা নতুন পড়ার সেক্টর খুলে দিবে। উত্তর করো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নাট্য কোনটি? আচ্ছা, আর্কাইভ ক্লাসগুলো তোমাদের যদি আপলোড করা থাকে একটু আমাকে বলো দেখি। আর্কাইভ ক্লাসে যদি কোনো পিডিএফ বা এরকম কিছু প্রবলেম আমি আজকে চেক করব। তাও আমি 1 মিনিট, অনেক ক্লাস থাকে তো আমার মনে থাকবে না, আমি 1 মিনিট জাস্ট আমার ফোনে নোট করে নেই। ওকে, তোমাদের সবগুলো পিডিএফ এবং আর্কাইভ ক্লাসের সবগুলো ক্লাস আমি ইনশাআল্লাহ এনশিওর করে দিব। তাহলে তোমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। যারা একদম পড়নি, ডিরেক্ট এখানে টেস্ট পেপার সলভ করতে আসলে এই কোশ্চেনগুলো পারবা, বাট তুমি ভিতর থেকে রেডি না, তোমার বেসিক নাই, তো একটু সময় দিয়ে 2টা ক্লাস করে নাও, কি সমস্যা, তাই না? আর্কাইভ ক্লাস প্লাস পিডিএফ। ওকে, ডান। তো যারা রক্তকরবী অ্যান্সার করছো, রক্তকরবী হচ্ছে নাটক, এবং এখান থেকেই তোমাদের একদম আজকে শিখাই দিচ্ছি, এরপরে যত কবিতা নাটক যত ধরনের সাহিত্য আছে জীবনে ভুলা যাবে না। ক্লিয়ার? মাথায় রেখে দাও, যত ধরনের সাহিত্য, কি যত ধরনের সাহিত্য আছে আজকে একদম মাথায় গেঁথে ফেলতে হবে। কি সেই যত ধরনের সাহিত্য বলো দেখি? 1 নাম্বার, শুরুতেই আসবে কি? কবিতা, সাহিত্যিক নাম হয়ে যাবে কাব্য, আর যিনি কবিতা লিখবেন এটা খাতায় নোট করে ফেলো, তাকে বলা হবে কবি। ঠিক আছে, তারপরে যাও,
উপন্যাস, আরেকটা আছে ওই কবি, আর যে বইটা হবে কবিতার বইকে বলা হবে কাব্য গ্রন্থ। ঠিক আছে, উপন্যাস সাহিত্যিক নামও উপন্যাস, এটা চেঞ্জ নাই। যিনি লিখবেন তাকে বলা হবে ঔপন্যাসিক, আর উপন্যাসের বইকেও বলা হবে উপন্যাস। তারপরে আসি নাটক। ঠিক আছে, নাটক সাহিত্যিক নামও নাট্য বলতে পারো। এটা আসে কোন ধাতু থেকে? নট ধাতু থেকে। কোন ধাতু? নট ধাতু থেকে। নাট্য, নটি, নটিকা, আরো অনেক শব্দ আসে। এই নাটকের অনেকগুলো পার্ট আছে, জাস্ট একটু জেনে রাখো। বেসিক আমরা নাটক হিসেবে চিনি এটা কি নাট্য। নট ধাতু থেকে আরো অনেক নাটকের নাম হয়, নাটকের ধারা অনেক। যিনি নাটক লেখেন তাকে বলা হয় নাট্যকার, আর নাটকের বইকে বলা হয় নাট্য গ্রন্থ। তারপরে আসে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ, প্রবন্ধের সাহিত্যিক নামও কি? প্রবন্ধ। এটা একদম বেসিক, যারা জানো না, যিনি লেখেন প্রবন্ধ তাকে কি বলে বলো দেখি? প্রাবন্ধিক। প্রাবন্ধিক। এবং প্রবন্ধের বইকে বলা হয় প্রবন্ধ গ্রন্থ। তারপরে আসবো হচ্ছে গল্প। গল্পের পার্ট আছে। গল্প দুই ধরনের। গল্প কয় ধরনের? দুই ধরনের। শুধু গল্প, ছোট গল্প। শুধু গল্প, ছোট গল্প। গল্প দুই ধরনের। তারপর গল্পকে গল্পই বলা হয়, বা এটাকে গদ্য সাহিত্যও বলা হয়, গল্পই লিখি। তারপর যিনি গল্প লেখেন তাকে গল্পকার বলা হয়। গল্পের বইকে বলা হয় কি? গল্প গ্রন্থ। ছোট গল্প হইলে ছোট গল্প। এখন দেখো গল্পের দুইটা ভাগ, গল্প আর ছোট গল্প, এদের মধ্যে পার্থক্য কি? যদি শুধু গল্প হয় এর একটা কি থাকবে? ফিনিশিং থাকবে। ফিনিশিং থাকবে বা শেষ আছে, শুধু যদি গল্প হয়। আর যদি ছোট গল্প বলতে চাও, যেমন বিলাসী গল্পের কোনো নির্ধারিত শেষ নাই, তাই বিলাসী একটা ছোট গল্প। অপরিচিতা গল্পের কোনো স্পেসিফিক শেষ নাই, তাই অপরিচিতা একটা ছোট গল্প। রেইনকোট গল্পের কোনো একটা স্পেসিফিক এন্ডিং নাই, এটাও একটা কি? এটাও একটা ছোট গল্প। তাহলে গল্প আর ছোট গল্পের মধ্যে পার্থক্য এটাও জেনে রাখো। এটা একদম কোর বেসিক, যে কোনো সাহিত্য তুমি তোমার লাইফে পড়বা সব কিছু লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে কি গল্প এবং এই যে হয়ে গেল আমাদের সবগুলো সাহিত্যের ডিটেলস। পারলে একটু খাতায় লিখে রাখো, পুরো লাইফে এই নামগুলো দেখলে আর কি মাথা ঘুরাইতে হবে না। এরপরে এরপরে এই যে 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত যতগুলো সাহিত্য আছে এগুলোকে বলা হয় গদ্য সাহিত্য। এগুলোর নাম কি? গদ্য। আর এইটুকু অংশকে বলা হয় পদ্য। শুধু কবিতার নামই যাবে পদ্য। আর এগুলো সবকে আমরা গদ্য সাহিত্য বলতে পারি। ক্লিয়ার? তারপরে এই সবগুলো যারা লেখে তাদেরকে আমরা এক ভাষায় লেখক বলতে পারি। লেখক মানে এই গদ্য ভাষায় সাহিত্য লিখবে। বাট ধরো কেউ একটা উপন্যাস লিখলো, তাকে আমরা কখনো কবি বলতে পারবো না। কবি বলার জন্য তাকে অবশ্যই কবিতা লিখতে হবে। এটা তোমরা অনেকেই ভুল করো, যে ধরো একজন সাহিত্যিক জীবনে গল্প লেখেনি, শুধু কবিতা লিখে গেছে, তাকে তুমি লেখক বলতে পারবা না। কোনো সাহিত্যিক জীবনে কবিতা লিখে গেছে, কোনো গল্প লেখে নাই, তাকে তুমি লেখক বলতে পারবা না। এই জন্য তুমি যখন প্রবন্ধের অ্যান্সার করবা তখন অবশ্যই শব্দগুলো ইউজ করবা। ধরো সৃজনশীল লিখতেছো, তুমি কোন সৃজনশীল লিখতেছো? ধরো হচ্ছে প্রমোদ চৌধুরীর, তো প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী, এই শব্দটা যখন তুমি সৃজনশীলে লিখবা
টিচার বুঝবে যে বাচ্চার ভিতরে জিনিস আছে, এ জানে যে সে একটা প্রবন্ধ পড়তেছে, সেই প্রবন্ধ নিয়ে তুমি লিখবা প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী। যখন উপন্যাস থেকে অ্যান্সার করবা তখন কি লিখবা ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ। কেন? তুমি উপন্যাস অ্যান্সার করতেছো। আবার যখন প্রত্যাবর্তনে লজ্জা লজ্জা কবিতা থেকে অ্যান্সার করবা তখন লিখবা যে কবি। ধরো সোনার তরী থেকে অ্যান্সার করছো কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? এই যে এই নামগুলো সাহিত্য অনুযায়ী তোমাকে খেলতে হবে। ক্লিয়ার? এগুলো একদম নোট করা হয়ে গেলে ডান লিখে ফেলো। এটুকু নোট করা হয়ে গেলে ডান লিখে ফেলো যে তোমাদের যত ধরনের সাহিত্য আছে সেগুলোকে কি বলে, সেগুলোর নাম কি। হুট করে নামগুলো দেখে যেন পুরো অ্যাডমিশন লাইফেও এটা কাজ হয়ে গেছে, এই জিনিসটা তোমার লাগবে না। ওকে ওকে, ডান ডান না? ওকে, গুড জব। তোমরা তো অনেক ফাস্ট সবাই, গুড জব। আচ্ছা, আমি এখানে একজনকে নিশি বণিককে ব্যাংক পড়ছে, আমি ভাবতেছি যে এখানে ব্যাংক কে আছে আবার। নিশি বণিক, মন খারাপ করিও না, তোমাকে আমি ফার্স্ট দেখেই হুট করে আমার চোখে লাগলো যে ব্যাংক নামে আবার মানুষ হয়। সরি, ওকে চলো ডান। তাহলে চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার, গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? ঝটপট অ্যান্সার করো। 7 নাম্বার। এই যেটা কি কোশ্চেন, এটা জ্ঞানমূলক কোশ্চেন। এই ধরনের কোশ্চেনে কোনো ব্যাখ্যা নাই, বই পড়বা ঠাড়া মুখস্থ। ঠাডা মুখস্থ সাজেশনগুলো যেভাবে ঠাডা মুখস্থ মারো, জ্ঞানমূলক কোশ্চেনে সেম ঠাডা মুখস্থ করবা, অ্যান্সার করবা। গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল কতটুকু? নোট করে ফেলো পাশেই। 20 থেকে 25 বিঘা, 20 থেকে 25 বা 20 থেকে 25। 20 আর 25 একই জিনিস, ঠিক আছে? 20 আর 20 একই জিনিস। ক্লিয়ার? তাহলে অপশনে যেটা থাকবে সেটা অ্যান্সার করবা। মৃত্যুঞ্জয়ের বাগান কতটুকু ছিল? 20 থেকে 25 বিঘা। এবং সেই বাগানটা কিসের ছিল? আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের বাগানে কিসের ভয় ছিল? মৃত্যুঞ্জয়ের বাগানে কিসের ভয় ছিল? মৃত্যুঞ্জয়ের বাগানে সাপের ভয় ছিল। যেহেতু অনেক বড় বাগান এলাকার, তাই সেখানে সন্ধ্যাবেলা সেই বাগান পেরিয়ে যেতে কিসের ভয় ছিল? সাপের ভয় ছিল। এই একসাথে বেশ কয়েকটা এমসিকিউ আমাদের হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 8 নাম্বার এমসিকিউ। অপরিচিতা গল্পে কোন গহনায় সোনার পরিমাণ সামান্য ছিল? অপরিচিতা গল্পে কোন গহনায় সোনার পরিমাণ সামান্য ছিল? 8 নাম্বার। আটের উত্তর গ, গুড জব। এই শিয়াল কুকুরের ভয় না রে, সাপের ভয় ছিল, শিয়াল কুকুরের ভয় ছিল না। ঠিক আছে, ওকে। তাহলে অপরিচিতা গল্পে ইয়াররিং, এইখানে কাহিনীটা থেকে বেশ কিছু এমসিকিউ আসে। ঝামেলা কি হয়? গহনা নিয়ে। তো গহনা নেওয়ার জন্য মামা কাকে সাথে আনছিল? মামা সাথে আনছিল কাকে? শ্যাকরাকে। মামা কাকে সাথে আনছিল? শ্যাকরাকে। শ্যাকরা গহনা পরীক্ষা করে কাদের? শম্ভুনাথ বাবু বা কল্যাণীদের। শম্ভুনাথ বাবু বা কল্যাণীদের কি করে? গহনা পরীক্ষা করে। তো বলো, শম্ভুনাথ বাবুর দেওয়া গহনায় কিসের অভাব ছিল? যে বলতে পারবা তার জন্য একটা চকলেট। শম্ভুনাথ বাবুর গহনায় কিসের অভাব ছিল? ঝটপট অ্যান্সার করে ফেলো। শম্ভুনাথ বাবুর গহনায় কিসের অভাব ছিল? এটা তো আমরা জানি যে অপরিচিতা গল্পে ইয়াররিং। ইয়াররিংটা কে দিছে? মামা দিছে। মামা যেটা দিছে এই ইয়াররিং কি মাল? বিলাতি মাল। এতে কিসের পরিমাণ কম? এতে সোনার পরিমাণ কম আছে। কে বলছে এটা? শ্যাকরা বলছে। নিজের আনা শ্যাকরাই মামা যেটা আশীর্বাদে যে ইয়াররিং দিছে সেটাই ধরা খেয়ে গেছে। ওকে, বলো দেখি, শম্ভুনাথ বাবুর গহনায় কিসের অভাব ছিল? খাদ? না না না, হয়নি। সোনার অভাব? না, এটাও হয় নাই। নিখুঁত কাজের
কাছাকাছি গেছো, গুড জব, একজন খুব কাছাকাছি গেছো, এটা নোট করে ফেলো। খাতের অভাব ছিল না, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজের অভাব ছিল। সব মোটা মোটা, শম্ভুনাথ বাবুর যে গহনার দিছে এটা চোখ বন্ধ করলেই ভাববা মোটা মোটা সোনা, একদম যেটুকু দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি সোনা ছিল। একটা বালায় হাত দিলে এতই নিখুঁত সোনা যে সেটা দাবে যাচ্ছিল, একদম পিওর খাঁটি সোনা। ওকে, তাহলে কি সেখানে অভাব ছিল? হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজের, অর্থাৎ সেই সময় ফ্যাশন চলতেছিল কি গহনায় সূক্ষ্ম ছোট ছোট কাজ, কিন্তু আগে তো অত টেকনোলজি ছিল না, তো যেহেতু পুরনো পিতামহীদের আমলের সোনা, তাই সেখানে অভাব ছিল হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ। কিসের অভাব ছিল? হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজের, গুড জব, খাত কম না, হাল ফ্যাশনের খুব কি সূক্ষ্ম কাজের অভাব ছিল। এই হলো স্যাকরাদের কাহিনী। মামার মুখ লাল হলো কেন? লজ্জায়, প্রত্যাশার বিপরীত ঘটায়। কেন? ওই যে তাকে ঠকাইতে যাবে, তার বদলে উপরি পাওনা জুটিল। তারপর আরো একটা কথা আছে এমসিকিউ এ, খুবই গুরুত্বপূর্ণ, উপরি পাওনা। মামার উপরি পাওনা কি? মামার উপরি পাওনা হচ্ছে লজ্জা। যে মামা একে তো প্রমাণ করতে পারলো না যে গরিবটাকে ঠকাচ্ছে না, তারপরে আবার তার নিজের দেওয়া ইয়াররিং দিয়ে মামা সবার সামনে অপমানিত হইল। তাহলে মামার উপরি পাওনা কি লজ্জা বা অপমান? মামার উপরি পাওনা কি লজ্জা বা অপমান? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। নেক্সট এমসিকিউ 9 নাম্বার প্রশ্নে চলে যাই। এটা আবার আমাদের কি বলো দেখি, এটা আবার আমাদের একটা উচ্চতর দক্ষতার কোশ্চেন, যেখানে পড়ে অ্যান্সার করতে হবে। কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করতে চাইল না। তিনি দেখলেন মেয়েটির বিয়ের বয়স পার হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দেবার সময়টা পার হয়ে যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়েছে বটে, কিন্তু পণের টাকা আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার কিঞ্চিত উপরে আছে। এই জন্য তারা, উদ্দীপকের বরের বাবা আর অপরিচিতা গল্পে অনুপমের মামার মিল কোথা থেকে? অর্থাৎ ওই যে একটা মেয়ের কথা, যে মেয়ের বয়স হয়ে গেছে, মানে কল্যাণীর বয়স ছিল মাত্র 15 বছর। তখন 15 বছরই ছিল, একটা মেয়ের অনেক বয়স হয়ে গেছে, 11-12 বছর বয়স ছিল অ্যাভারেজ বিয়ে হওয়ার জন্য। সেই জায়গায় মেয়ের বয়স কত? সেই জায়গায় মেয়ের বয়স হয়ে গেছে 15। কল্যাণীর সাথে মিল আছে, এবং সেম লোভী মানসিকতায় মিল আছে, সামাজিক কুসংস্কার ছন্নতায় মিল আছে, নির্মমতা। এখানে কিন্তু উদ্দীপকে নির্মমতা অর্থাৎ মেয়েটাকে অত্যাচার করবে এরকম কোনো কথা আছে? নাই। মামাও কি কল্যাণীকে অত্যাচার করে বা নির্মমতা? এই জন্য বাংলা শব্দের অর্থ বুঝতে হবে। নির্মমতা আছে এখানে কিছু, নির্মমতা রিলেট তো আমরা কিছু পাই না, যে অত্যাচার করবে, নির্মম হবে, কোনো দয়া মায়া নাই, এই রিলেটেড না। আমরা লোভ পাই, আমরা কুসংস্কার পাই যে ছেলে মানে অনেক বেশি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 9-এর ক, 1 আর 2। ঘ হবে না, যারা ঘ দিছো ভাইয়া। এই জন্য বাংলা শব্দ জানতে হবে। অপরিচিতা গল্পে কি আমরা দেখি কল্যাণীকে সারাদিন চাবুক দিয়ে পিটায়? না তো, এটা একটা ব্যক্তিত্বের গল্প, এটা একটা লোভের গল্প, সমাজের যৌতুক প্রথার কুসংস্কারের গল্প। তো গল্পে যেটা নাই, কখনো অতিরিক্ত থিঙ্ক করে সেটা ঢুকাইতে যাবা না। সিরিয়াস লেভেলের বলতেছি, উচ্চতর দক্ষতা পুরাটা তুমি গল্প কেমন বুঝছো, কিভাবে তুমি গল্পটাকে নিজের মধ্যে নিছো, সেটার উপরে। তোমাদের এইচএসসি পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন আসবে সর্বোচ্চ 20%। কত? সর্বোচ্চ 20% মাত্র ডিরেক্ট জ্ঞানমূলক আসবে, বাকি সব আসবে অনুধাবন আর উচ্চতর দক্ষতা। প্রশ্নগুলো দেখো দেখি, বহুপদী তো আসে কয়টা করে? বহুপদী আসে 3টা করে, 2টা কোশ্চেন ধরো, ওখানে 6টা এমসিকিউ ডান। আবার অনুধাবনমূলকে ওটা 11টা 15। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গায় মাথায় একদম গেঁথে ফেলো। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো তো? অতিরিক্ত থিঙ্ক করা যাবে না, যেটা গল্পে আসে
ওর বাইরে যাওয়া যাবে না। উত্তর কি? 1 আর 2। 10 নম্বরে আসে, উদ্দীপক ও অপরিচিত গল্পের আলোকে নিচের কোন সিদ্ধান্তটি নেওয়া যায়? উদ্দীপকের কথা আর অপরিচিতা গল্পের আলোকে আমরা কোন সিদ্ধান্তটি নিতে পারি? দেখি। লোভ করা ভালো নয়, যৌতুককে না বলো, নারীর অবমাননা বন্ধ হোক, যৌতুক একটি সামাজিক ব্যাধি। এটা উচ্চতর দক্ষতা। 10 নাম্বার কোশ্চেন, এটা আমি কিচ্ছু বলবো না, তোমরা অ্যান্সার করো। এটা নিয়ে অনেক জায়গায় অনেক কনফিউশন আছে। দশের উত্তর কি দিছো? 10-এর ক। কেউ বলছে খ। অতিরিক্ত কমেন্ট করলে নিষেধ করেন প্লিজ। বললাম তো, তুমি কি করে রাখবা, তুমি হচ্ছে ডিরেক্ট লাইভ অন করে রাখবা। যখন নিজের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জায়গা হবে তখন জাস্ট করে আবার ওই ক্যাপশন একটা অংশ আছে না, ওটাতে ট্যাপ করে বন্ধ করে দিবা। আজাইরা মানুষের প্যাচাল দেখার টাইম নাই। একবার টাচ করবা, কমেন্ট করবা, আবার বন্ধ করে রাখবা। এরকম যাদের নিজেদের লাইফ নিয়ে নিজেদের লাইফ নিয়ে যারা সচেতন না, তাদেরকে কিছু আর বলার নাই। দেখো, উদ্দীপক আর অপরিচিত গল্পের আলোকে উদ্দীপকে খুব ভালোভাবে বলি। উদ্দীপকে এই যে ক নাম্বার 10-এর ক, এটা অনেক জায়গায় কি দেওয়া আছে? অনেক জায়গায় 10-এর ক অ্যান্সার দেওয়া আছে, আবার অনেক জায়গায় যৌতুক দেওয়া আছে। এখন ভাইয়া উত্তরটা কি হবে? উত্তরটা হবে ক্যারেক্টারের উপর। উদ্দীপকে যেরকম একটা জাস্ট ক্যারেক্টার আছে, কে? সে বরের বাবা, সে লোভ করতেছে। অপরিচিতা গল্পে একটা ক্যারেক্টার আছে, সে লোভ করতেছে। তাহলে লোভের একটা পরিণতির দিকে যাওয়ার কথা সবচেয়ে বেশি বলা আছে। এখানে শুধু যৌতুক যে একটা মেজর টপিক, বিষয়টা এমন না। হ্যাঁ, এই উদ্দীপকটা যদি অনেক বড় হইতো তখন তুমি সেখান থেকে যৌতুক প্রথার খারাপ দিক বা যৌতুক একটি সামাজিক ব্যাধি, তোমাকে যদি যৌতুক একটি সামাজিক ব্যাধি অ্যান্সার করো তাহলে তোমাকে অবশ্যই খ অ্যান্সার করতে হবে, যৌতুককে না বলো। দুইটা তো সেম কথা, তাই না? নারীর অবমাননা বন্ধ হোক, এটা ওর সাথে যায় না। লোভ করা ভালো নয়, এই অতি লোভের কারণেই এই কাহিনীগুলো হচ্ছে। এইটুকু উদ্দীপকেও লোভের কথা বলা আছে, যে পিতা মেয়েকে বিয়ে দিয়ে টাকা কামানোর লোভটা, মেয়ের কাছ থেকে টাকা কামানোর লোভ সামলাইতে পারতেছে না। মামারও, অনুপমেরও এমন করুণ পরিণতির কারণ ছিল মামার অতিরিক্ত লোভ। বাট তারপরে আরো বড়ভাবে অপরিচিতা গল্পে সমাজে কিভাবে যৌতুক প্রথা চলে, কিভাবে নারীদেরকে ছোট করে দেখা হয়, এই ধরনের কথাবার্তা বলা ছিল। উদ্দীপকে যৌতুক প্রথা নিয়ে এত কথা বলা আছে নাই। তাই অনেক গাইডে দেখবা যেখানে ঘ নাম্বার অ্যান্সার দেওয়া, নিজের গাইডটাতে অ্যান্সারটা ঠিক করে নিও। অ্যান্সার হবে ক, লোভ করা ভালো নয়। অ্যান্সার হবে কি? ক। নারীর অবমাননা মানে কি? অপমান করা। অনেক গাইডে দেখবে, যে গাইডগুলোতে তোমরা ঘ নাম্বার অ্যান্সার দেখছো, নিজের ওখানে যদি কখনো চোখে পড়ে উত্তর অবশ্যই ক হবে, ঘ হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, কথাটি কিসের? কথাটি কি বোঝায়? আবারও বলছি, বাংলায় বেশি বেশি এমসিকিউ সলভ করে বাংলা শব্দকে চিনতে হবে। আত্মমর্যাদা। মহত্বের কাহিনী অনেক আছে, এই কথাটা বলা হয় ব্যঙ্গ করে। কি করে বলা হয়? ব্যঙ্গ করে। ভাইয়া ব্যঙ্গ মানে কি? ব্যঙ্গ মানে হচ্ছে ঠাট্টা মস্কারা। মস্করা অর্থাৎ কি করে? টিটকারি মারে বলা। যেখানে মহত্বের কাহিনী অনেক, অর্থাৎ গ্রামে মানুষকে খাওয়ানো, দান করাই আমাদের মহত্ব। এই রকম কাহিনী আমাদের গ্রামে অনেক আছে। তো এটা কি বলো দেখি, আমাদের গ্রামের মানুষের প্রবলেম, তাদেরকে কি প্রহসন করে এই কথাটা বলা আছে? তাহলে উত্তর হবে ঘ, জাতিগত দৈন্য। দৈন্য মানে কি? জাতিগত নিচ মানসিকতা, জাতিগতভাবে কি বলো দেখি, অসামর্থ্যতার পরিচয় দেয় হচ্ছে এটা।
ওকে, তাহলে জাতিগত দৈন্য। যারা আত্মমর্যাদা লিখছো তারা এই দিকে আসো, কানের নিচে একটা দিব, ঘুরতে থাকবা। আবার বলছি, গল্প বুঝতে হবে, যদি না বুঝো নেক্সট থেকে আমার টেস্ট পেপার ক্লাসে আসবা না, বুঝছো? আবারও বলতেছি, নেক্সট থেকে বেসিক ক্লিয়ার না করে আমার টেস্ট পেপার ক্লাসে আসবে না। মহত্বের কাহিনী অনেক আছে, এটা কি ব্যঙ্গ করে বলা হয় যে আমাদের সমাজের এমন অবস্থা যে এই যে মানুষের খুব গরিব মানুষ এতগুলা আমরা দান করে ফাটায় দিচ্ছি, মানে এই তো ঠাট্টা মস্কারি করে ব্যঙ্গ করে এই কথাটা বলা আছে। তাহলে এই কথাটা আসলে কি বোঝায়? আমাদের সমাজের খারাপ অবস্থা, সমাজের মানুষের অসামর্থ্যতা, সমাজের মানুষের নিচু অবস্থাকে বোঝানো হয়। তাহলে আত্মমর্যাদা, জাতিগত ঐক্য, বীরত্ব তো এর সাথে যাই না, জাস্ট যাবে জাতিগত দৈন্য, মানে জাতির নিচু অবস্থা, জাতির খারাপ অবস্থা। 11-র উত্তর হবে কি? ঘ। 11-র উত্তর হবে ঘ। মহত্ব বললাম, আর মহত্ব মানেই ভালো জিনিস? জীবনেও না। মহত্ব এখানে মানে কি? এখানে মহত্ব মানে হচ্ছে ঠাট্টা টিটকারি। বারবার আমাদের ন্যাড়া দুইটা জায়গায় ঠাট্টা টিটকারি করছে। কি কি? এক হচ্ছে পল্লী গ্রামে উদারতার অভাব নাই। ওরে কি উদারতা মানুষের! গরিব মানুষ, কয়টা মানুষ আসলো, টাকা ফেলে দিল, ওটাই উদারতা। মহত্ব, গ্রামে এত মহত্ব মানুষের যে একটা বউ বিয়ে করছে, যেই বউ বিয়ে করছে 25 বছরের সংসার, স্বামী মারা গেছে, স্বামীর লাশের সামনে থাকতে ভয় পায়। এই হচ্ছে ভালোবাসা। এই যে সমাজের এই প্রবলেমগুলোকে টিটকারি করে ন্যাড়া এই দুইটা কথা বলছে। মহত্বের কাহিনী অনেক আছে। আর কি? আর হচ্ছে পল্লী গ্রামে কিসের অভাব নেই? পল্লী গ্রামে উদারতার অভাব নেই। এভাবে গল্প আমাদেরকে একটু বুঝতে হবে ভাইয়া, একটু গল্পে টাইম দিতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 12 নাম্বার, অপরিচিতা গল্পের মূল ভাব কি? অপরিচিতা গল্পের মূল ভাব কি? অপরিচিতা গল্প থেকে আমরা দুইটা পাই, আজকে বুঝবা এই দুইটার বাইরে অপরিচিতা গল্পে আর কোনো কিছু নাই। আগে অ্যান্সার করো, আমি কি অপশনও বলবো না। 12 নম্বর, অপরিচিতা গল্পের মূল ভাব কি? কোথায় অ্যান্সার, কোথায়? ঝটপট করে ফেলো। অপরিচিত গল্পের মূল ভাব কি? দেখো, পুরুষতান্ত্রিকতার স্বেচ্ছায় পরাজয়, এটা শিখাইতে চাইছে না। নারীবাদী জীবন চেতনা। এই এখানে কি নারীবাদী ছিল? যে এখানে নারীর জয় এরকম কোনো ফেমিনিজমের কথা ছিল অপরিচিতা গল্পে? ছিল না। কোনো নারীবাদী, নারী সব, নারী দেশ, এমন কোনো কথাও অপরিচিতা গল্পে ছিল না। বিদ্রোহী নারীর জয় উল্লাস, একটা বিদ্রোহী নারী সমাজের বিরুদ্ধে একদম সেই রকম বিদ্রোহ করতেছে, সে জয়ী হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এমন কোনো গল্প ছিল? এটাও ছিল না। কি ছিল? আত্মজাগ্রত নারীর জীবন ভিক্ষা। অপরিচিতা গল্প থেকে তোমরা কি পাবা? আত্মসম্মান পাবা একটা নারীর। কার? কল্যাণীর। যে নিজেকে জানে কি তার মাতৃ আজ্ঞা আছে, অর্থাৎ একটা মেয়ের ব্যক্তিত্বের গল্প, ব্যক্তিত্বের কারণে তার জীবনের যে গল্প এখানেই পাই আমরা। কল্যাণীর কাছ থেকে কি পাই? ব্যক্তিত্ব, আত্মসম্মান, অর্থাৎ এই সব মিলে একটা আত্মজাগরণ। আত্ম মানে নিজ, জাগরণ মানে যার মধ্যে নিজেকে জাগিয়ে তোলার স্পিরিট আছে, এটুকুই। আমরা জাস্ট যে এখানে খালি দেখছি কল্যাণী বিদ্রোহী করে গেছে, জীবনটা বিদ্রোহী করে সে খুব খুশি, বিষয়টা তো এমন না। এমন কি না, বরং এটা হচ্ছে কল্যাণীর ব্যক্তিত্ব, কল্যাণীর আত্মসম্মান, একজন কি বলো দেখি আত্মজাগ্রত নারীর জীবন নিয়ে কথা। আরেকটা টপিক আছে আমাদের অপরিচিতা গল্পের মূল ভাব, সেটা হচ্ছে কি বলো দেখি? সেটা হচ্ছে আমাদের
সমাজে তৎকালীন যৌতুক প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে যৌতুক প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা। এবং আরেকটা ছোট্ট টপিক আছে অপরিচিতা গল্পের মূল ভাব, সেটা হচ্ছে ভালোবাসার আত্মজাগরণ বা ভালোবাসার অনুপ্রেরণা, যেটা আমরা কার মধ্যে দেখতে পাই? অনুপমের মধ্যে দেখতে পাই যে একমাত্র পিওর ভালোবাসার কারণেই সে নিজেকে একজন সমাজের কি বলো দেখি আত্মমর্যাদা আত্মসম্মানহীন মানুষ থেকে একজন খুব ভালো পর্যায়ের মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে। কে সেটা পারছে? আমাদের কে বলো দেখি? আমাদের অনুপম পারছে। এই তিনটা টপিকের বাইরে অপরিচিতা গল্পের আর কোনো টপিক নাই, ঠিক আছে? আর কোনো টপিক নাই। জীবন ভিক্ষা মানে জীবন রিলেটেড যে আলোচনা, জীবন থেকে আমরা যা পাই সেটাই। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে হ্যাঁ, যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ দেখতে পারবো, ঠিক আছে? ওই যে ভালোবাসার কারণে আত্মজাগরণ, এই বেসিক টপিক ছাড়া অপরিচিতা গল্পের আর কোনো কিছু নাই। এরপর যত এমসিকিউ আসবে সেই জিনিসটা আগে মাথায় ঢুকাবা, সে তার সাথে মিল খুঁজে অ্যান্সার করবা। 13 নম্বর, অপরিচিতা গল্পে মকরমুখ বলতে কি বোঝানো হয়? শব্দার্থ। খুবই সহজ কোশ্চেন, ঝটপট 10 সেকেন্ড টাইম দিব। 1 2 3 4 5 6 7 8 9 10, শেষ। কি হবে? কুমিরের। অপরিচিতা গল্পে মকরমুখ বলতে কি বোঝানো হয়? মকর মানে কুমির, এটা হচ্ছে রাশি থেকে শব্দ। মকরমুখ মানে কি? কুমিরের মতো। মকরমুখ মানে কুমিরের মতো। জ্ঞানমূলক কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন, এটা খুবই সহজ, তাও অ্যান্সার করো। যে বাংলাদেশে জামানের ভালোবাসার টানে জাপান থেকে এসেছে অভিজাত পরিবারের মেয়ে লীরা, তারা বিয়ে করে একসাথে সংসার শুরু করছে, জামানের পরিবারও লীরাকে গ্রহণ করছে। এটা অ্যান্সার করো দেখি। তাহলে লীরা একটা ভালো পরিবারের মেয়ে, সে এসে এলাকায় একটা মেয়েকে বিয়ে করছে, জামানকে। ওকে, তাহলে লীরার সাথে 14 নাম্বার, লীরার সাথে লীরা কার প্রতিনিধিত্ব করে? ক্রোকোডাইল। চোদ্দোর এইদিকে আয়। এবারে এমন একটা দিব, বারবার বলছি স্বর্ণ ভাইয়ের ক্লাসে আসবা, তুমি কিচ্ছু যদি না শিখে যাও একটা জিনিস শিখে যাবা, প্রশ্ন ভালো করে পড়া। এতবার 2-3 বার যে ডস খাইলা, ভুল করলা, শিক্ষা হয়নি। এতক্ষণ ধরে মুখ দিয়ে আমি কথা বলতেছি কেন? খুবই সিম্পল, উদ্দীপক পড়বা। এই লীরা কি অভিজাত পরিবার? বিলাসী কি অভিজাত পরিবারের ছিল? হ্যাঁ, মানে কি মেয়ে হইলে মেয়ের সাথেই মিলাইতে হবে এমন কিছু, নাকি গল্প আগে পড়তে হবে? বৈশিষ্ট্য যার সাথে মিলবে তার সাথে। লীরা অভিজাত পরিবারের মেয়ে, বিলাসী অভিজাত পরিবারের মেয়ে। অসুস্থ হয়েছিল বিলাসী, মৃত্যুঞ্জয় অভিজাত পরিবারের মৃত্যুঞ্জয় আসে, তাকে সেবা শুশ্রূষা করছিল, তাই না? তাহলে গল্পে কি যেটা মিল হইল? তোমাকে ক্যারেক্টারের ছেলে মেয়ে এটা দেখতে হবে না রে ভাই, উদ্দীপকে যা থাকবে গল্পের সাথে যার মিল। অভিজাত পরিবার কার? বিলাসীর না মৃত্যুঞ্জয়ের? মৃত্যুঞ্জয়। টাকা পয়সা আছে কার? মৃত্যুঞ্জয়ের, তাই না? তাহলে কি হবে? মৃত্যুঞ্জয়। ভালোবাসার টানে বিলাসীর কাছে সবকিছু ছাড়ে কে চলে গেছিল? মৃত্যুঞ্জয় না বিলাসী মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসে থাকছিল, তাকে সেবা করছে। ভালোবাসার টানে নিজের জাত ছেড়ে চলে গেছে কে? অভিজাত জাত ছেড়ে মৃত্যুঞ্জয় চলে গেছে। লীরার সাথে তাহলে মিল কার? মৃত্যুঞ্জয়ের না, বিলাসীর তো মিল নাই। এই জন্য একটু ভালো করে প্রশ্ন পড়তে হবে। খুবই সহজ ভাইয়া, বাংলা খুবই সহজ। কিন্তু এই যে হুটহাট, আরে রে লীরা একটা মেয়ে এক ভালোবাসার টানে গেছে আর কি বিলাসী দাগায় দেয়। পরীক্ষার হলেও এগুলো তোমরা তাড়াহুড়া করে করবা। ইজি বাংলায় আমি লিখে দিচ্ছি, প্রপারলি পড়লে তোমাকে 30টা এমসিকিউ 30-এ 30 পাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। 30-এ 30 যদি পাও, সৃজনশীলে কষ্ট মষ্ট করে হইলেও বাংলায় তোমার A+ আর কেউ আটকাইতে পারবে না।
একটা মার্ক যদি কমে যাও, এমন রেকর্ড আছে বাংলায় ৭৯ দিয়ে ভরে যায়। একটা মার্কের জন্য যখন তুমি দেখবা যে বাংলায় প্লাস পাওনি, কি পরিমাণে যে কষ্টটা লাগবে তখন বুঝবে। এই জন্য এমসিকিউ 30-30-এর জন্য এমসিকিউ ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। 15 নাম্বার। 15 নাম্বার কি উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা ফুটে উঠেছে? কি ফুটে উঠছে? রক্ষণশীলতা, না কুসংস্কার, বর্ণ বৈষম্য, জাতি বিভেদ? তো দেখো এখানেও কি গরিব মানুষ আর কি জাত, আর এক হচ্ছে অভিজাত জাত, আর আরেক জাত কি হচ্ছে নরমাল জাত। আমাদের ইয়া গল্পেও কি বলো দেখি, আমাদের ইয়া গল্পেও কি সমাজে উঁচু জাত নিচু জাত। তাহলে এই জাতের কি বলো দেখি, জাত বিভেদ এখানে পাওয়া গেছে। 15-র উত্তর কি হবে? 15-র উত্তর হবে ঘ, জাতি বিভেদ। 15-র উত্তর কি? জাতি বিভেদ। ঠিক আছে। বর্ণ বৈষম্য হবে না ভাইয়া, বর্ণ বৈষম্য মানে হচ্ছে রেসিজম। বর্ণ বৈষম্য মানে কি? রেসিজম, অর্থাৎ সাদা কালো এদের যে বিভেদ ওটা হচ্ছে বর্ণ বৈষম্য। আর জাত বিভেদ ওই যে সমাজে জাতপাতের অভিজাত, এই নিচু জাত, এই জায়গার ওই জায়গার বিষয়টা এরকম। ওকে, ঠিক আছে। জাত বিভেদ, লালন যে পুড়িয়েছে জাতের ফাতা, ওই যে জাতের বিভেদ, উঁচু জাত নিচু জাত, এটাই এখানে বলা হয়েছে। ওকে। 16 নাম্বার, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবনটা তুচ্ছ নাকি বলো দেখি, উত্তর করো। 16 নাম্বার কোশ্চেন। ষোলোর গ, স্বল্প অভিজ্ঞতা। ভাইয়া আবারও বলছি, স্বল্প অভিজ্ঞতা যারা দাগাইলা, কেন দাগাইলা একটু ভাবো দেখি। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটা দ্বারা অনুপম কি বোঝাইতে চাচ্ছে? আত্মসমালোচনা করতেছে। কি করতেছে? আত্মসমালোচনা করতেছে যে আমার জীবনটা তুচ্ছ, আমার জীবনে কিছুই নাই, আমি কিছুই করতে পারলাম না, না আমার বয়স কম, আবার আমার কোনো গুণও নাই, অর্থাৎ আমার জীবনটা তুচ্ছ। তাহলে এখানে কি হবে? কয় নাম্বার বলো দেখি? 16-র ক। আবারও বলছি, ঝটপট অ্যান্সার করতে হবে, বিষয়টা এমন না। স্বল্প অভিজ্ঞতা হইলে একটা কথা যদি থাকতো যে আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, এই একটা লাইন থাকলে তখন উত্তর হইতো গ, কি স্বল্প অভিজ্ঞতা। গুণের হিসাব, গুণের সাথে তো অভিজ্ঞতার সম্পর্ক নাই। গুণ মানে যে আমার কোনো স্পেশাল কিছু নাই, আবার আমার জীবনটারও বয়সও হইল না, কি একটা অবস্থা, আমার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেল। এটাই তো অনুপমের আত্মসমালোচনা, তাই না? অনুপমের জীবনে কোন কয়টা বিষয়? দুইটা বিষয় নাই, এক হচ্ছে বয়স পরিমাণ আর গুণ, দুইটাই অনুপমের মধ্যে নাই। অনুপম ওই জন্য আত্মসমালোচনা করে যে না, তার জীবনটাই বৃথা, জীবনটাই তুচ্ছ। তাহলে উত্তর কি হবে? 16-র ক। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্নে চলে যায়। বিলাসী গল্পে ছোট বাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশী হতে ফিরিয়ে আনার কারণ কি? এইটা অ্যান্সার করো, এটা জ্ঞানমূলক কোশ্চেন। ওকে, না কমেন্ট করলে ভাই আর থাপ্পড় খাইতে হয় না, প্রশ্ন না পড়ে হুটহাট অ্যান্সার। তোমার তো তাড়াচ্ছে না কেউ, এই তুই পরীক্ষা দিতে আসছিস এখনই অ্যান্সার করতে হবে, আমি তো সময় দিচ্ছি, তাই না? ওকে, আমি তো সময় দিচ্ছি, ক্লাস অলমোস্ট শেষের দিকে ভাইয়া, আমরা 15 পর্যন্ত যাই। ওকে, উত্তর করো। বিলাসী গল্পে ছোট বাবু কর্তৃক বৌদিকে কাশী হতে ফিরিয়ে আনার কারণ কি ছিল? এবার একটু পড়ে ভাবে চিন্তে অ্যান্সার করবা।
17 খ এবার পারছো। ইয়েস, ছোটবাবুকে, ছোটবাবুর বৌদিকে সে কেন এনেছে? কারণ ওই যে তাকে কাশি থেকে ফিরে এনে তার যে স্বামী মারা গেছে সেই স্বামীর শ্রাদ্ধ খাওয়ায়। কিন্তু মেইন প্ল্যান কি ছিল? শ্রাদ্ধ খাওয়ানো না, বুঝাইতে চাচ্ছিল যে সমাজের তৎকালীন পল্লীগ্রামে সমাজের উদ্দেশ্য একটাই, নারীদের হাতে কিছু নাই, তাকে এনে অসহায় কিছু মানুষকে শ্রাদ্ধে খাওয়ায় তার সম্পত্তিগুলো নিয়ে নিবে। তাহলে ছোটবাবু তার বৌদিকে কাশি থেকে কেন নিয়ে আসছে? তার সম্পত্তি লাভ করার জন্য। অর্থাৎ বোঝাইতে চাইছে যে আমাদের সমাজে মানুষ যত কাজ করে সব কাজ করে হচ্ছে স্বার্থ থেকে, ভালোবেসে কেউ কাজ করে না। এবং বিলাসী গল্পের থিমই এটা, যে মানুষের স্বার্থ, সমাজ, জাত পরিচয়ের উপরে হলো ভালোবাসা। কিন্তু আমাদের তৎকালীন পল্লীগ্রামে এই ভালোবাসারই অভাব, মানুষজন কাজ করে শুধুমাত্র কিসের জন্য? স্বার্থের জন্য, স্বার্থান্বেষী। এটা নিয়েই ন্যাড়া বারবার সমাজের এই কুসংস্কার, সমাজের এই জাতি বৈষম্য, সমাজের এই স্বার্থপরতা, ভালোবাসার অভাব নিয়েই বলে গেছে। ওকে, 18 নম্বর এমসিকিউ। চলো, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। অপরিচিতা গল্পে উক্ত বাক্যটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? প্রাণ ঠিকরিয়া ওঠে, আমরা জানি অপরিচিতা গল্পে যত সৌন্দর্যের কথা। বলো দেখি, অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়। কেন করা হয়? তার উচ্চতা বুঝাইতে। তার কি? উচ্চতা বা দৈহিক বৃদ্ধি বুঝাইতে, যে বয়সের চেয়ে সে অনেক লম্বা হয়ে উঠেছে, সেই রকম তার একটা দৈহিক বৃদ্ধি ঘটছে, রজনীগন্ধা ফুলের মতন সে ফুটে উঠছে। তাহলে অপরিচিতা গল্পে কল্যাণীকে কিসের সাথে? রজনীগন্ধা ফুলের সাথে। তাহলে তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়ে ওঠে। এখানে তাহলে কি বলো দেখি? কল্যাণীর অভিব্যক্তি, অর্থাৎ কল্যাণী কেমন, তার অভিব্যক্তি মানে সবকিছুকে বোঝায়। কল্যাণীর কি বলো দেখি? কল্যাণীর অভিব্যক্তি, অর্থাৎ কল্যাণীর যে সবকিছুকে তুলে ধরা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কত? 19 নাম্বার। 18-র উত্তর, 18-র কি হবে? 18-র ঘ হবে। কল্যাণীর সবকিছু, পুরো কথা বলা, চলন, সবকিছুই হয় আমাদের অভিব্যক্তি। আমি যেরকম এখন কথা বলতেছি, এটা আমার অভিব্যক্তি। ক্লিয়ার? ওকে, এই জন্য একটু বাংলা শব্দ যদি বেশি জানতা তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যেত। বিলাসী গল্পের কোন বাক্যে লেখকের ব্যঙ্গাত্মক প্রকাশ ঘটছে? এই প্রশ্ন যদি না পারছো, 100 বার বুঝাইছি যে ব্যঙ্গ মানে কি। উত্তর করো। 19 নাম্বার, 18-র ঘ। 18-র উত্তর ঘ হবে ভাই। ওকে, এটা এখন সবাই পারছো, গুড জব। আমরা এখন জানে গেছি যে মহত্ব মানে এখানে আসলে মহত্ব না, ব্যঙ্গ করে টিটকারি করে আমাদের বিলাসী গল্পে অনেক কথা বলা হয়েছে। সেম কি হবে? কেউ খ লিখছিস নাকি? খ লিখলে একদমই অনলাইনে ক্যামেরার ভিতর দিয়ে একটা চটকানা মারতো। আমরা জানি কি? আমরা সবাই জানি যে বিলাসী গল্পের লেখক ব্যঙ্গ করে, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এটা দিয়ে সে সমাজকে ব্যঙ্গ করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। 20 নাম্বার, কামাসকাটকা কি নামে পরিচিত? এটা জ্ঞানমূলক কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখো। বিলাসী গল্প থেকে এবার যদি অভিন্ন কোশ্চেন হয়, বিলাসী গল্প তোমাদের সবগুলো গল্পের মধ্যে শব্দার্থে একদম টপে থাকবে। যেমন কি রম্ভা মানে কি? কলার কাদি। রসাতলে গেল দ্বারা কি বোঝানো হয়? অধপতনে গেল। তারপরে কি বলো দেখি? কামাসকাটকা, এডেন কোথাকার বন্দর? এডেন আরবের বন্দর। লেখক বলছে এডেন কোথাকার বন্দর? পারস্য বা ইরানের বন্দর। তারপর তোগলক খা নামে কেউ আছে? নাই। তারপর লেখকের মতে হুমায়ুনের বাবার নাম কি? তোগলক খা। হুমায়ুনের আসল বাবার নাম কি? বাবর। এই যে এই বেসিক যে শব্দার্থের অংশ আছে, সাজেশনে আমি সেই শব্দার্থগুলো দিয়ে দিছি,
লিখে রাখো ট্রিপল স্টার যে বিলাসী গল্পের শব্দার্থ। এই বছর যদি অভিন্ন কোশ্চেনে যায় খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি রম্ভা শব্দটা, রম্ভা অর্থ কি? কলা, কলা। রম্ভার কাদি মানে কলার কাদি। হ্যাঁ 10:15। ওকে, তাহলে কামাসকাটকা কি? রাশিয়ার একটা অঞ্চল, এবং সেটা কিসের জন্য বিখ্যাত? স্যামন মাছ, যেটাকে আমরা আসলে স্যালমন বলি। তাহলে বিশের উত্তর কি হবে? বিশের ক, স্যামন মাছের জন্য বিখ্যাত। এই যে কামাসকাটকা, রাশিয়ার যে জায়গাগুলোর নাম বলা আছে, এগুলো শব্দার্থের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। কামাখ্যা, তারপর মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রের দ্রষ্টা মানে কি? যিনি প্রথম মন্ত্র লাভ করেন। ওকে, এডেন কোথাকার বন্দর? খুবই গুরুত্বপূর্ণ। এডেন কোথাকার বন্দর? অপশনে যদি আরব থাকে অবশ্যই আরব দিবা। আর প্রশ্নে যদি বলে ন্যাড়ার মতে, ন্যাড়ার মতে এডেন কোথাকার বন্দর, তখন লিখবা পারস্য বা ইরান। ক্লিয়ার? এটা ক্লিয়ার করে দেই। দেখো অপশনে যদি আরব না থাকে তখন ইরান দাগাবা, বাট অপশনে আরব থাকলে অবশ্যই সৌদি আরব দাগাইতে হবে। সৌদি আরব বা আরব যদি থাকে আরব দাগাবা, ওটা যদি না থাকে তখন দাগাবা হচ্ছে ইরান। আর প্রশ্নে যদি বলা থাকে ন্যাড়ার মতে এডেন কোথাকার বন্দর, তখন লিখবা অবশ্যই ইরান। সেম গোস টু আমাদের বাবর। কি বলো দেখি, হুমায়ুনের বাবার নাম কি? অপশনে যদি বাবর থাকে অবশ্যই বাবর অ্যান্সার, অপশনে বাবর না থাকলে তুগলক অ্যান্সার। আর প্রশ্নে যদি বলা থাকে ন্যাড়ার মতে হুমায়ুনের বাবার নাম কি, তখন অ্যান্সার করবা অবশ্যই তুগলক খা। ন্যাড়ার মতে বলা থাকলেই ন্যাড়া যেটা ভুল বলছে সেটাই অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? ওকে, বুঝে গেছো? হ্যাঁ, অভিন্ন প্রশ্ন মানে সব বোর্ডে এক প্রশ্ন। এখনো প্রস্তাবনা একদম 100% আসে নাই, বাট সম্ভাবনা এবছর থাকতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। অপরিচিত গল্পে অনুপম উমেদারি বলতে কি বুঝিয়েছেন? ইয়েস ইয়েস, অভিন্ন প্রশ্ন মানে সব বোর্ড এক পরীক্ষায় তোমাদের হতে পারে। এবং যে দেশের অবস্থা, মনে তো হয় তোমাদের বেলায় এবার একদম গ্র্যান্ড লেভেলের একটা প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা দেখতেছি আশেপাশের যে প্রত্যেকটা সেক্টরের যেভাবে দুর্নীতি অলরেডি ঢুকে গেছে, তোমাদের বেলা যদি অভিন্ন কোশ্চেন হয়ে যায় তো লিখে রাখো তোমাদের প্রচণ্ড পরিমাণের একটা প্রশ্ন ফাঁসের রেকর্ড হইতে পারে। এবার বলা যায় না কি হবে। 21 নম্বরে চলে যাই। অপরিচিত গল্পে উমেদারি দ্বারা বোঝানো হয় চাকরির আশায় ঘুরে ঘাড়ি করা। অনুপম উমেদারি করছিল, সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছিল, এটা শব্দার্থ। তাহলে কি হবে? উমেদারি মানে কি? চাকরির আশায় ঘোরাঘুরি বা অন্যের কাছে কি করা। তাহলে 21-এর খ। তারপরে আসি 22 নাম্বার কোশ্চেন। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে, এ স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ করে চির শিশু করে রাখিও না ধরে। এটা কার সাথে মিল আছে? অনুপম। অনুপম তার মায়ের কোলে থাকার কারণে তার না ব্যক্তিত্ব ছিল, নাকি সে মানুষ হইতে পারছে, একটাও হইতে পারেনি। অর্থাৎ তাকে কোলে কোলে মানুষ করার কারণেই এই প্রবলেমটা হয়ে গেছে। তাহলে চির শিশু অপরিচিত গল্পের কার সাথে মিল আছে? অনুপমের সাথে মিল আছে। এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে, আর বাকি 7টা কোশ্চেন তোমরা পড়ে নেবে, সহজ কোশ্চেন আছে। ওকে, 23 নাম্বার। যে দিক থেকে উদ্দীপকের সাথে অনুপমের মিল, মায়ের অতি আদরে বেড়ে ওঠা, ঠিক অনুপমও বেড়ে উঠছে। ঘাত প্রতিঘাতে অভিযোজিত না হওয়া, অবশ্যই কোনো প্রবলেমই ফেস করতে দেয় না অনুপমকে। জগৎ জীবত সম্পর্কে দায়িত্বশীল না হওয়া, অবশ্যই। এই তিনটাই অনুপম এবং কবিতার সাথে মিল। তাহলে 23-এর ঘ। এখন ভাইয়া একটা অপরিচিত গল্প বিলাসী গল্পের যে বেসিক স্ট্রাকচার, এটা আমরা আজকে অনেক এমসিকিউ সলভ করে আশেপাশে অনেক আলোচনা করলাম। তারপরেও এগুলো যেহেতু তোমরা অলরেডি পড়ে আসছো, তারপরেও যদি মনে হয় যে আমার এই জায়গায় একটু টাচ করা দরকার ভাইয়া, বাংলা পুরোটা প্র্যাকটিসের উপর, যেই জায়গায় আটকে যাবা আজকে একদম টেস্ট পেপার নিয়ে বসবা, যতগুলো অপরিচিতা আর বিলাসী রিলেটেড এমসিকিউ দেখবা ঝাঁঝরা করে দাগায় শেষ করবা।
কোনো কোশ্চেনের প্রশ্ন নিয়ে যদি কনফিউশন থাকে নোট করে রাখবা। নেক্সট ক্লাসের শুরুতে প্রথম 5 থেকে 10 মিনিট আমরা জাস্ট কনফিউশন সলভ করব এই টপিকের উপর, তারপর আমরা হচ্ছে নেক্সট টপিকে আমাদের ক্লাস কন্টিনিউ করব। ওকে, এবং তোমাদের জন্য একদম প্রপার একটা সাজেশন দেওয়া আছে। দেখো, পুরো শব্দার্থ থেকে শুরু করে এমসিকিউ এবং ক নাম্বারের জন্য যা যা লাগবে এই পিডিএফটা তোমাদের দিয়ে দিব আজকের মধ্যে। অবশ্যই আজকের মধ্যে অপরিচিতা এবং বিলাসীর পাঠটা চুকিয়ে ফেলবা। এই যে এখানে শব্দার্থ থেকে শুরু করে সব দেওয়া আছে, জাস্ট একবার পড়ে মাথায় গেঁথে ফেলবা, যেন আর অপরিচিতা আর বিলাসী তোমাদেরকে ধরতে না হয়। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। যারা অনেকেই আবার তোমরা আমার কমন স্টুডেন্ট আছো, যারা প্রি অ্যাডমিশন ব্যাচে আছো, কমেন্ট একটু চালু করেন। যারা প্রি অ্যাডমিশন টেস্ট পেপার কিনো নাই, এখনো তোমরা টেস্ট পেপার যদি না কিনে থাকো, তোমাদের জন্য কোশ্চেন প্যাটার্ন তো আমরা দিবই, বাট প্র্যাকটিসের জন্য ভাই একটা রাখতে হয় হাতে খসখসা বই। ঠিক আছে, কি বলবো, না আর পড়তে হবে না, সিরিয়াসলি আর পড়তে হবে না, দ্যাটস এনাফ। খালি ইয়ার সলভ করতে হবে। আবার বলছি ভাইয়া, খসখসা একটা বই, হাতে পেন্সিল, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস, পেন্সিল দিয়ে মুছে মুছে লেখা। এই যখন মাল্টিপল অর্গান তুমি কি করবা, তুমি যখন একটা পড়ার জন্য লাগাবা, দেখো তুমি কলম দিয়ে দাগাচ্ছ, ওটাও তোমার ব্রেনে ইনপুট যাচ্ছে। তুমি আবার কি করলা, মুছে আবার যখন ঢাকে, নিজের ব্রেনকে যতভাবে একটা বেসিক টপিক বার যতবার ঢুকাবা সে তত ভালো পারবে। তাই আমি এই যে টেস্ট পেপার এই টাইপের এখন একটু ট্রেন্ড চলতেছে, আমি দুই চোখে এগুলো দেখতে পারি না। কেন? কারণ ওই যে হাতে কলমে শিখে আসার গুণগুলোই আমাদের কিন্তু পুরো লাইফে থাকে যায়। তাই যেভাবেই হোক, তুমি কোনোভাবে যদি না পারো পুরনো টেস্ট পেপার কিনো, শুধু নতুন যেগুলো কোশ্চেন আছে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে ফটোকপি করে নাও, ফটোকপি করে নিয়ে ওই কাগজে প্র্যাকটিস করো। তাও তাও হাতে কাগজ কলম রাখো। অনলাইনে পড়ো, তোমাকে হেল্প হয়, কিন্তু এই অনলাইনে পড়া কোনো কিছুই তোমার হাতে কলমে কাজ করা, হাতে কলমে পড়ার অল্টারনেটিভ হইতে পারবে না। এটা একটা রিকোয়েস্ট থাকবে, যদি টেস্ট পেপার নাও নিয়ে থাকো, আগের বছরের বোর্ড কোশ্চেনগুলো নাও, নিয়ে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে নতুন যেগুলো আছে ওগুলো একটু ফটোকপি করে নিবা, সবচেয়ে ভালো হয়। টেস্ট পেপারে একটু নিয়ে নাও, নিজের ভবিষ্যতের জন্য একটু ইনভেস্ট করতেই হয়। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে, হ্যাঁ, এই পিডিএফ লিখে রাখো, কমন পাবা ইনশাল্লাহ। ওকে।